রাজকুমার সান্তোষীর কথা বলছি, আরো একজন যার কেরিয়ার গ্রাফ কাইন্ড অফ সেম, একটা সময় কনসিস্টেন্টলি খুব ভালো সিনেমা বানিয়েছে কিন্তু তারপরে পড়ে যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য শোম্যান হিমসেলফ, সুভাষ ঘাই। নাও সুভাষ ঘাইয়ের আমি সবচেয়ে পিছনের যে সিনেমাটা দেখেছিলাম সেটা হচ্ছে কার্স। প্রথম দু একটা সিনেমা আমি দেখিনি, বোধহয় শত্রুঘ্ন সিনহার সাথে সুভাষ ঘাই একটা সিনেমা বানিয়েছিলেন কালীচরণ বলে, ওটা আমার দেখা নেই। তুমি প্রথম দিকের একটা দুটো সিনেমা নিয়ে একটু যদি বলো। প্রথম অ্যাকচুয়ালি সুভাষ ঘাই পুনে এফটিআই তে অ্যাক্টিং নিয়ে পড়ছে, ঠিক আছে। হ্যাঁ, ও হি ওয়ান্ট আসছে, টু বি আ লিড অ্যাক্টর, এটা জানি। হ্যাঁ হ্যাঁ, তো ও বম্বেতে আসছে, অ্যাক্টিং করছে টুকটাক, সেরকম ভাবে ভালো মানে হিরো হতে পারছে না। দেন হি স্টার্টেড রাইটিং স্ক্রিপ্টস, ঠিক আছে, স্ক্রিপ্ট লেখা শুরু করছে। এবং ওর লেখা গল্পে তখন আলাদা করে তো স্ক্রিন প্লে ডায়লগ সেরকম করে ক্রেডিট দিত না, স্টোরি বলে দিত। তো ওর একটা সিনেমা আছে মনে হয় আখরি ডাকু বলে, এরকম একটা সিনেমা আছে। তো এরকম কয়েকটা সিনেমা ও লিখছে যেগুলো হিট হচ্ছে মোটামুটি, বিশাল হিট নয় বাট মোটামুটি হিট হচ্ছে। তারপরে ও ফার্স্ট টাইম কালীচরণ পাচ্ছে, ওই ছবিটার নাম হচ্ছে কালীচরণ, যার একটা সিন খুব ভাইরাল হয়, মুঝে সমাজ মে নেই আ রা হ্যায় তু মেরেই পিছে কিউ পড়া হ্যায়, জেলের মধ্যে শত্রুঘ্ন সিনহা দাঁড়িয়ে বলছে, ঠিক আছে, মুঝে সমাজ মে নেই আ রা হ্যায় বুদ্ধে তু মেরেই পিছে কিউ পড়া, দেখবে খুব ভাইরাল হয় মিম হিসাবে ওটা। তো ওই সিনটা কালীচরণেরই। তো কালীচরণও তৈরি হওয়ার খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে। কালীচরণ যখন শোনাতে গেছে সুভাষ গাই, তখন অ্যাকচুয়ালি কিন্তু না শত্রুঘ্ন সিনহা তখন আর কি হি ওয়াজ প্লেইং মোস্টলি ভিলেনিয়াস ক্যারেক্টার্স, মোস্টলি, ঠিক আছে, এবং হিরো ছিল না ও। তো অ্যাকচুয়ালি প্রডিউসার যে ছিল এনএমসিপি, সে সুভাষ গাইকে বারবার বলছে যে তুমি কাউকে নাও যে সেলেবেল। এবার সুভাষ গাই বলছে যে না, আমি শত্রুঘ্ন সিনহা যেহেতু এফটিআই, আমার সাথে টিউনিং আছে, আমি ওকে নিয়ে করব, তাহলে আমার ছবির ওপর কোনো প্রেসার থাকবে না। আমি যদি এখন বিনোদ খান্নাকে নিই, তাহলে আমার ছবির ওপর একটা অ্যাডেড প্রেসার বিনোদ থাকবে। আর আমি খান্না যদি, তখন মোটামুটি অমিতাভের পরে 2 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার, অমিতাভের সমসাময়িকী বিনোদ খান্না। তো এবার বলছে আমি আমার ছবির ওপর, প্রথম ছবির ওপর কোনো বার্ডেন চাই না, স্টারডামের বার্ডেন চাই না। এটা পরে মানে সুভাষ গাই নিজের কেরিয়ার জুড়ে খুবই মেনটেন করেছে, সেটা পরে আসছে। এটা কথা বলবো আমরা যে নিউ কামারদের চান্স দেয়া। হ্যাঁ হ্যাঁ, এইবার যেটা হচ্ছে যে ও শত্রুঘ্ন সিনহার কাছে যাচ্ছে, এবার প্রডিউসারের একদম ইচ্ছা নেই। এবার শত্রুঘ্ন সিনহা তখন প্রচুর ছবি করছে ভিলেন হিসাবে, অ্যান্টাগনিস্টের চরিত্র ফরিত্র হ্যান ত্যান। এবার শত্রুঘ্ন সিনহা গল্পটাই শোনেনি, ঘুমিয়ে পড়েছে। এবার কিন্তু মানে ও যখন ন্যারেট করছে, শত্রুঘ্ন সিনহা ঘুমিয়ে পড়েছে। এবার শত্রুঘ্ন সিনহা ঘুম ভেঙেছে, বলছে ভাই দেখ সুভাষ, আমি তো কিচ্ছু শুনিনি, কিন্তু তুই যেহেতু আমার এফটিআই এর বন্ধু হোস, আমি তাই করতে রাজি আছি, তুই যা বলবি আমি করবো। বলছে দেখ আমি গল্পই শোনেনি, বলছে ঠিক আছে আমি করবো। এইবার কালীচরণ তৈরি হচ্ছে, কালীচরণ সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে, আচ্ছা, ঠিক আছে। কালীচরণ থেকে কি ওর তো ওই যে শত্রুঘ্নের যে শর্ট গান না নিক নেমটা, ওটা কি কালীচরণ থেকে? না 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 না, কালীচরণ থেকে শর্ট গান আসেনি। কিন্তু আপনারা যদি এই যে এস এস রাজামৌলির বিক্রমার কুডু, যেটা পরে রাউডি রাঠোর হচ্ছে, এই বিক্রমার কুডুর সোর্স মেটেরিয়াল হচ্ছে কালীচরণ। যে একটা পুলিশ অফিসার আছে, সেই পুলিশ অফিসার মারা গেছে, ঠিক আছে, এবার সেটা কেউ জানে না, এবং তাই জন্য ওই পুলিশ অফিসারের যে সিনিয়র একজন পুলিশ অফিসার, সে ওর একটা লুক অ্যালাইককে খুঁজে আনে, হু ইজ এ ক্রিমিনাল, ড্রেডেড ক্রিমিনাল, সেই হচ্ছে কালীচরণ। আচ্ছা, রাজামৌলির আরো একটা সিনেমা কিন্তু সুভাষ ঘাই থেকে, সেটাতে আমরা পরে আসছি। তো সেইখান থেকে ওকে নিয়ে আসছে ওই সেকেন্ড লোকটাকে, তাকে ট্রেন ফ্রেন করছে, করে সে আর কি আলটিমেটলি ওই পুলিশ অফিসার হয়ে বদলা বদলা নিচ্ছে। হেভি সিনেমা। ওর একটা সিন আছে, ড্যানির সাথে একটা ফাইট আছে, ঠিক আছে, আইকনিক, ঠিক আছে। ওখানে ড্যানির একটা পা নেই, ঠিক আছে, কিন্তু ড্যানি গুন্ডা, শাকা বলে নাম ক্যারেক্টারটা। তো শত্রুঘ্ন সিনহা কি করে, নিজের পাটাকে দড়ি দিয়ে বেঁধে দেয়, দিয়ে বলে যে তুই যেহেতু এক পায়ে লড়বি, তাই আমিও এক পায়ে ইকুয়াল ফাইট করবে। ইকুয়ালিটি, এক্স্যাক্টলি। দিয়ে ত্রিশূল দিয়ে ফাইট আছে, ওই সিনটা যে আইকনিক সিন। তো কালীচরণ হেভি সিনেমা, পুরো পিক কমার্শিয়াল সিনেমা। তারপরে ওটা হিট হয়ে যাচ্ছে। তারপরের ছবি করছে বিশ্বনাথ, যেখানে ওই ডায়লগটা আছে, जली को आग कहते हैं, बुझी को राग कहते हैं, और उस राग से जो पैदा हो उसे विश्वनाथ कहते हैं। ওটা ফার্স্ট হাফ শুরু হচ্ছে একটা কোর্টরুম ড্রামা হিসেবে, বিশ্বনাথ একজন উকিল, খুব অনেস্ট, এবং সেখান থেকে তার সাথে খারাপ হচ্ছে, তারপরে সে একটা গ্যাংস্টার হয়ে যাচ্ছে। খুব আইকনিক সিনেমা। এই দুটো সিনেমা শত্রুঘ্ন সিনহার সাথে করছে, পরপর বড় হিট দিচ্ছে। তারপরে তারপরে ব্যাক টু ব্যাক 3টে ছবি ফ্লপ দিচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে কার্স। তার মধ্যে একটা ছিল। কার্স ওয়াজ আ ফ্লপ।
কার্স ও পরে কাল্ট স্ট্যাটাস পেয়েছে, বাট ইট ওয়াজ আ ফ্লপ ও ফিল্ম। এবং আচ্ছা আচ্ছা, এটা বুঝলাম না। ঋষি কাপুর ডিপ্রেশনে চলে গেছিল ছবিটার জন্য, জানো? ঋষি কাপুর বিশাল ড্রিঙ্কিং শুরু খুব করে ভালো দিয়েছিল। সিনেমা, গান খুব ফান তো ভালো সিনেমা, আইকনিক কার্সে। গান আইকনিক, কিন্তু ছবি চলেনি। মানে ব্যাপারটা হয়েছে কি আমি তোমাকে বলছি, তার আগে একটু বলে দিই সুভাষ ঘাইয়ের ব্যাপারে। যেটা হচ্ছে যে সুভাষ ঘাই তারপরে একটা সিনেমা বানাচ্ছে শশী কাপুর আর শত্রুঘ্ন সিনহাকে নিয়ে, নাম ছিল গৌতম গোবিন্দা বলে। নামই এই শুনেছি এই এটা, হ্যাঁ। সিনেমাটা নামই শুনবে না, খুব বাজে সিনেমা ছিল, ফ্লপ হয়ে গেছিল। তারপর একে নিয়ে করছে, আমাদের ধর্মেন্দ্রকে নিয়ে একটা ছবি করছে ক্রোধী বলে, ধর্মেন্দ্র শশী কাপুর। এটা কিন্তু খুব ভালো সিনেমা, মানে পুরো রত্নাকর, রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার যে গল্প, এক্স্যাক্টলি ওটাই হচ্ছে ছবিটার গল্প। মানে একটা রিবর্ন। স্মাগলার, হ্যাঁ, একটা স্মাগলার, যে ভিকি, যে হচ্ছে ধর্মেন্দ্র, সে এবার একটা কারণে পুলিশ ওর পিছনে পড়েছে, সিআইডি, শশী কাপুর। ও পালিয়ে একটা গ্রামে যাচ্ছে এবং ও একটা আশ্রমে আর কি শেল্টার নিচ্ছে, এবং হাউ হি ইজ ট্রান্সফর্মিং সেটা নিয়ে গল্পটা ছিল। খুব ভালো সিনেমা, কিন্তু কিন্তু ওই ছবিটাও ফ্লপ হয়ে যাচ্ছে। তারপরে ফাইনালি এবার যেটা হচ্ছে যে সুভাষ ঘাই ঠিক করছে যে আমি নিজে প্রডিউস করে করব। তো সেইখান থেকে কার্স ওয়াজ ইজ ফার্স্ট প্রোডাকশন, যেখানে ওর শ্বশুর পয়সা লাগাচ্ছে and ও বানাচ্ছে কার্স। কার্সের গান আইকনিক হচ্ছে, সবকিছু ঠিক আছে, বাট যেটা প্রবলেম হয়েছিল, এবং ঋষি কাপুর না সেই সময় কি হচ্ছিল, ঋষি কাপুরের ববি হিট হয়েছিল, কিন্তু তারপর না চকলেট বয় ইমেজের ছবি চলছিল না সেভেন্টিজ এ। তো সেভেন্টিজ এর পুরো পিরিয়ডটাই অমিতাভের ছবি। তো ওই, আর শশী কাপুরের ইমেজ হচ্ছে চকলেট, তো তাই জন্য তুমি দেখবে এই আমাদের শশী কাপুর বলছি, সরি, ঋষি কাপুর অমিতাভ বচ্চনের সিনেমাতে সেকেন্ড রোল থার্ড রোল করতো, নাসিব টাসিবে দেখবে। তো তাই জন্য যাতে ঋষি কাপুর হাইলাইটেড হয় এবং সোলো হিরো ফিল্ম, তো সেই জন্য ঋষি কাপুর আর কি খুব মানে চেয়েছিল যে কার্স যাতে বড় সড়ো হিট হয়। কিন্তু কার্স পুরো ফ্লপ হয়ে যাচ্ছে, কারণ সেই সব কার্স তো ওরকম অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম নয়। না, না, আর এটা কি অরিত্র মানে ওই যে মানে রিইনকার্নেশনের গল্প মাধুমতিতে করেছিলেন বিমল রায়? না, ওই ওটাই যে বলছি, যেটা হচ্ছে সুভাষ ঘাই একটা সিনেমা দেখছে যেটা নাম হচ্ছে রিইনকার্নেশন অফ পিটার প্রাউড। এবার হ্যাঁ, রিইনকার্নেশন অফ পিটার প্রাউডের কনসেপ্টটা কি ছিল, যে আগের জন্ম আর পরের জন্মে লোকটা লুক অ্যালাইক নয়, মানে অন্য একটা বডিতে জন্মাচ্ছে। মানে তুমি দেখবে তার আগে যত রিইনকার্নেশন, ধরো মধুমতি। রিইনকার্নেশন অফ পিটার ব্রাউডের কিন্তু একটা অ্যাকচুয়াল সত্যি ঘটনা অবলম্বনে সিনেমা। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, আমি হ্যাঁ, সেটা মানে পুরো জানতাম না। রিয়েল কেস ছিল, হ্যাঁ। তো তারপর কথা বলো। তার আগে ধরো ঋত্বিক ঘটক লিখছে মধুমতি, বিমল রয় বানাচ্ছে। এবার মধুমতিতে দেখবে কি, যে যে লোকটা মারা গেছে সেই আবার জন্ম নিয়েছে, হিরো সেম। এখানে কি হচ্ছে, কিরণ কুমার মারা যাচ্ছে, আর এই কিরণ কুমার বলছি, কি নাম ছিল যেন, ওনার নামটা কি ছিল, কিরণ কুমারই তো ছিল। কিরণ কুমারই ছিল যতদূর মনে পড়ছে হ্যাঁ, কার্যটা, দেখবো। আচ্ছা ঠিক আছে, বলো। হ্যাঁ, তো এবার কিন্তু জন্মাচ্ছে ঋষি কাপুর। এবার এই ব্যাপারটা হয়তো ইন্ডিয়ান অডিয়েন্স না ডাইজেস্ট করতে পারেনি, যে তুমি ফার্স্ট হাফে একজনকে দেখাচ্ছ আর সেকেন্ড হাফে অন্য একজন জন্মাচ্ছে। ওই ব্যাপারটা ঠিক মানে নিতে পারেনি আর কি হয়তো অডিয়েন্স। তো কার্স ফ্লপ করে যাচ্ছে। বাট তো কার্জের ওটা তো, গান তো মানে আইকনিক, মানে কার্জের সাউন্ড ট্র্যাক নিয়ে একটা 5 মিনিট কথা বলা যায়, আইকনিক হ্যাঁ, সাউন্ড ট্র্যাক। আইকনিক সাউন্ড ট্র্যাক। অ্যাকচুয়ালি প্রথমে মানে সুভাষ ঘাই চেয়েছিল আর ডি বর্মন মিউজিক করুক। তো তারপরে লক্ষ্মীকান্ত প্যারেলাল বলেছিল যে ভাই সুভাষ, তোমার কি আমাদের উপর ভরসা নেই? বলছে না, আমি অ্যাকচুয়ালি একটু মানে ডিস্কো টাইপের মিউজিক চাইছি, একটু ভাইব্রেন্ট মিউজিক চাইছি, বলছে আমরা করে দেবো। তো তখন আর কি ওইটা করছে, মানে কার্জের মিউজিকটা, এবং ওই যে টিউনটা ট্যাং 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 ট্যাং, থিমটা, কার্জের হেভি ইনফ্লুয়েন্স ওম শান্তি ওমের মধ্যেও আছে। ওম শান্তি ওমে হেভি। প্রচুর, কিন্তু ট্রিবিউটও দিয়েছিল সুভাষ ঘাইকে, তো একটু হ্যাঁ হালকা করে ট্রিবিউটও দেওয়া আছে হ্যাঁ ওম হ্যাঁ শান্তি ওম। ওই একটা ইয়েতে ঋষি কাপুর আর ওই সুভাষ ঘাই অ্যাওয়ার্ড নিয়ে কিছু একটা করবে, হ্যাঁ। হ্যাঁ। তো কার্জও ফ্লপ মানে হয়ে যাচ্ছে। এইবার যেটা হচ্ছে সুভাষ ঘাইয়ের খুব ইন্টারেস্টিং ব্যাপার, এবার সুভাষ ঘাই দেখছে আমাদের ছবি ফ্লপ হয়ে গেল, ঠিক আছে, এবার কি করব। এবার এবার হিরো। না না, হিরোর আগে আরেকটা সিনেমা করছে, এটা নিয়ে বেশি কথা হয় না। এটাও আচ্ছা, সুপারহিট ছবি, দেখো পারলে, খুব ভালো সিনেমা। যেখান থেকে সুভাষ ঘাইয়ের অ্যাকচুয়ালি একজন অ্যাক্টরের সাথে বন্ডিংও তৈরি হচ্ছে খুব, যার সাথে পরবর্তীকালে সে অনেক ছবিও করছে। যেটা হচ্ছে কি, সুভাষ ঘাই এবার প্রডিউসারদেরকে ফোন করছে, কোনো প্রডিউসার ফোন ধরছে না, কোনো প্রডিউসার ফোন ধরছে না। 3টে সিনেমা আপনার ফ্লপ তো হয়ে গেছে পরপর, হ্যাঁ। 3টে সিনেমা ফ্লপ হয়ে গেছে, ঋষি কাপুরকে নিয়েও আপনি ফ্লপ দিয়েছেন, আপনি ধর্মেন্দ্রকে নিয়েও ফ্লপ দিয়েছেন, আপনি শত্রুঘ্ন সিনহার সাথেও ফ্লপ দিয়েছেন, আপনাকে নিয়ে আর ছবি করবো না। এবার যেটা হচ্ছে, ও দেখছে যে কোনো হিরো আমার সাথে কাজ করতে রাজি নয়, কোনো প্রডিউসার আমার সাথে কাজ করতে রাজি নয়। তো এবার ও কি করছে, ও যাচ্ছে হচ্ছে গুলশান রায়ের কাছে, যে দিওয়ারের প্রডিউসার ছিল। তো গুলশান রায়ের কাছে যাচ্ছে, গুলশান রায় বলছে দেখো আমি তোমার ছবি করব, কিন্তু তোমার আমার বাচ্চানকে হিরো হিসাবে চাই, ঠিক আছে। তো এবার বচ্চনও এর বন্ধু ছিল, সুভাষ ঘাইয়ের সাথে পরিচিতি ছিল থ্রু জয়া বচ্চন, কারণ এফটিআই তে জয়া বচ্চন পড়তো।
জয়া বচ্চনের সাথে অমিতাভ বচ্চন দেখা করতে আসতো, তো সেই সময় সুভাষ ঘাই পড়তো, তো ওদের আলাপ ছিল। তো বচ্চনের কাছে গেল, এবার বচ্চন বলছে দেখ আমি তোর ছবি করে দেবো, কিন্তু আমি এর সাথে রাজি মানে গুলশান রায়ের সাথে কাজ করবো না, আমার দিওয়ারে এক্সপিরিয়েন্স খুব খারাপ, আমাকে যা ফিস দেবে বলেছিল সেটা দেয়নি, এ তো বাবা, মানে আমার এক্সপিরিয়েন্স ভালো নয়, তো আমি গুলশান রায়ের সাথে করবো না, ইউ ফাইন্ড সাম আদার প্রডিউসার। এইবার সুভাষ ঘাই গেছে, এবার সুভাষ ঘাইয়ের সাথে ফাইন্ড অ্যানাদার প্রডিউসার কি, পুরো বলিউড কেউ কাজই করতে চাইছে না সুভাষ ঘাইয়ের সাথে, একমাত্র গুলশান রায় বলেছে হ্যাঁ করবো, আর বচ্চন বলছে গুলশান রায়ের সাথে করবো না, আর গুলশান রায় বলেছে বচ্চনের সাথেই করতে হবে। কি করবে, বেচারা ফেঁসে গেছে। এবার গেছে, সুভাষ ঘাই কি করেছে, সুভাষ ঘাই হেভি ভেবেছে, যে গুলশান রায়কে বসিয়েছে, ড্রিঙ্ক ফিঙ্ক করছে দুজনে, বলছে আপনার কি মনে হয় আপনার ছবি কেন চলেছে, এত ছবি যে আপনি হিট দিয়েছেন কেন হয়েছে? বলছে বড় স্টার ছিল, বড় স্টার কাস্ট ছিল। বলছে না, আপনার ছবির গল্প দেখুন, আপনার ছবির ইউএসপি চিরকাল হয় ছবির মাখন গল্প, মাখন। ঠিক আছে? বলছে বলছে দিবার যখন আপনি বচ্চনকে সাইন করি তখন তো বচ্চন বচ্চন হয়নি, এইসব বুঝিয়েছে। তো তখন এবার ওই কথাটায় গুলশান রায় খুব ইমপ্রেস হয়েছে, বলছে হ্যাঁ সবাই বলে আমার স্টোরি সেন্সিবিলিটি খুব ভালো। বলছে দেখুন লোকে কি করছে, বড় হিরো নিয়ে হিট দিচ্ছে, আমরা কি করব, রিটায়ার্ড হিরো যে নিজের সেকেন্ড ইনিংস শুরু করেছে আমরা তাকে নিয়ে হিট দেবো, দিয়ে দেখিয়ে দেবো ইন্ডাস্ট্রিকে। দিলীপ বলছে কুমার। কাকে নিয়ে করবি? বলছে দিলীপ কুমার। তখন দিলীপ কুমার ক্রান্তি দিয়ে না কাম করেছে, তার আগে দিলীপ কুমার ফার্স্ট ইনিংস শেষ করে ফেলেছে, সেকেন্ড ইনিংস তারপরে শুরু করেছে ক্রান্তি দিয়ে। সিনেমাটা দিয়ে, হ্যাঁ। এইবার যেটা করছে, ও একটা সিনেমা করছে বিধাতা বলে, বিধাতা। এই সিনেমাটাতেও তিনটে বুড়ো মানে বুড়ো, মানে ওই সিনেমাটাতে সব অ্যাকশন ফ্যাকশন সব বুড়োরা করছে, দিলীপ কুমার হিরো, মানে দিলীপ কুমারই কাইন্ড অফ প্রোটাগনিস্ট ছবিটা, শাম্মী কাপুর বুড়ো, এবং সঞ্জীব কুমার সেও তখন বুড়ো, শাম্মী কাপুর, সঞ্জীব কুমার আর দিলীপ হ্যাঁ, কুমার তখন প্রত্যেকেরই ভালো বয়স, ভালোই বয়স, হ্যাঁ, ভালো প্রত্যেকের। বয়স। এবং ছবিটার মধ্যে ইয়াং হিরো বলতে তখন জাস্ট রকি করেছে আমাদের সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত হুম। হচ্ছে নাতি, দাদু নাতি সম্পর্ক নিয়ে ছিল ছবিটা। তো ওই ছবিটা তারপর তৈরি হচ্ছে, গ্র্যান্ড ভাবে বানাচ্ছে, ওটা দেখবে একটা সিন খুব রিলে ভাইরাল হয়, ওখানে অমরিশ পুরী ভিলেন হয়েছিল জাগাবার চৌধুরী, তো দুজনে যাচ্ছে গাড়ি করে, দিলীপ কুমার আর অমরিশ পুরী। তো অমরিশ পুরী বলে এই দেখুন পিছনে আপনার গাড়িটা আসছে, আপনি যদি ওই গাড়িতে বসতেন, বলে রিমোটটা টেপে পিছনে গাড়িটা ব্লাস্ট হয়ে যায়, বলে তাহলে আপনি এতক্ষণে মানে এতে শ্মশানে পৌঁছে যেতে। বলছে আরে তুমি কার গাড়ি উড়িয়ে দিলে, আমার গাড়ি তো তার পিছনে আসছে, দেখে তার পিছনে আবার একটা গাড়ি আসছে। এবার দিয়ে তারপরে বলে যে ডাব খাবে, বলে অমরিশ পুরীকে গাড়িটা দাঁড় করায়, নামে, দিয়ে দূরে আসে, ডাব নেয় দুজনে, দিয়ে দিলীপ কুমার বলে যে দেখো জাগাওয়ার আমি তোমার ভালো চাই, না হলে তোমাকে গাড়ি থেকে এত দূরে আনতাম না। দিয়ে একটা ও আবার বাটন টেপে ওর গাড়িটা উড়ে যায়, বলে আমার যে গাড়িতে আমার হাতে যে স্টিকটা ছিল ওটার মধ্যে বোম ছিল, তো আমার আমার সাথে আর কি খেলতে আসবে না, বলে হেভি ছিল ওখানে, মানে ওই যে ব্যাক এন্ড ফোর্থটা হেভি ছিল ওই সিনেমাটাতে, বিধাতা বলে নাম। দিলীপ কুমারকে দিয়ে এইসব করানো, এটা হ্যাঁ আরে এক্সেন্ট্রিক। ওই ছবিটা না একটা হেভি মিক্স আছে, এরপরে যেগুলো মানে সুভাষ ঘাই ছবি বানাচ্ছে, আউটার লেয়ারটা পুরো জেমস বন্ডের সিনেমার মতো, জাহাজ, স্মাগলিং ডেন, অ্যাকশন হচ্ছে গাড়ি, আবার ভিতরে বিশাল একটা করে বানাচ্ছে সুভাষ ঘাইয়ের হ্যাঁ, সিনেমার, তো ওটাই ছিল, বিশাল স্কোপে বানাতো। হ্যাঁ, আর ভিতরে কিন্তু দাদু নাতির ইমোশন, প্রেম, ওইসব আছে, সেই মানে ইন্ডিয়াননেসটাও আছে, আর ভিজুয়ালস গুলো পুরো তখনকার হলিউডের সিনেমার মতো করে দিচ্ছে। তো ওতে কি হচ্ছে, মানে একটা অদ্ভুত মিক্স তৈরি হচ্ছে, তো বিধাতা সুপারহিট হয়ে যাচ্ছে, তারপরে সুভাষ গায়ের কামব্যাক হয়ে যাচ্ছে। এইবার তখন সব হিরোরাই এবার কাজ করবে বলছে, সুভাষ ঘাই বলছে আমি এবার হিরোদের সাথে আর কাজ করবো না, আমার খুব শিক্ষা হয়ে গেছে, তখন কোনো হিরো আমার সাথে কাজ করছিল না, এবার আমি হিরোদের সাথে কাজ করব না, এবার আমি নতুন ছেলে নেবো, সেখান থেকে হচ্ছে হিরো জ্যাকি শ্রফ, জ্যাকি যে একদম শ্রফ, নন অ্যাক্টর, জ্যাকি দাদা আমাদের। জ্যাকি শ্রফকে নামাচ্ছে, এবং সবাই ওকে হিরোর বারণ টিউনটা করেছে। তো খুব পপুলার, ওই যে হিরোর যে হ্যাঁ, টিউনটা, যে ফ্লুট 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 ফ্লুট, হ্যাঁ, হ্যাঁ। খুব ফেমাস। তো যেটা হচ্ছে, ওকে ওর ফিনান্সার থেকে শুরু করে ওর ডিওপি রাইটার সবাই বারণ করেছিল যে একে নেবেন না, এ তো প্রথম কথা হচ্ছে হিন্দি সিনেমার যে মানে লেহেজা যাকে বলে, মানে অ্যাকসেন্ট, জ্যাকি শ্রফ হচ্ছে পুরো টাপরি মুম্বাই ভাষাতে কথা বলতো, আপন কো কুছ নেই আচ্ছা, আতা হ্যায়, আপন কো কুছ জ্যাকি নেই আতা। জ্যাকি শ্রফের পোলিওর একটা দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌসি জি গান। ওটা নিয়ে একটা পডকাস্ট করছে, তো বেস্ট। সুভাষ ঘাইকে সবাই বারণ করছে যে জ্যাকি শ্রফকে নেবেন না, এ একটারই নয়, আপনি একে নিয়ে কি করে ছবি বানাবেন, বলছে তুমি ছেড়ে দাও, আমার সুবিধে, ও যত অ্যাক্টিং জানে না আমি নিজের মতো মোল্ড করে নেবো। তো হিরো হচ্ছে হিরো আগেন, আচ্ছা হিরো রিলিজ করছে কুলির সাথে,
আচ্ছা এটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার যে হিরো প্রথম 2 সপ্তাহ চলেনি, ঠিক আছে, লোকে কুলি দেখতে গেছিল, 3rd উইক থেকে হিরো পিক আপ করছে এবং তারপরে সিলভার জুবলি হচ্ছে। আচ্ছা, হিরোরও তো গান ঠিক আছে, হিট, লাম কিছুদাই। সুভাষ ঘাই সব সিনেমার গান হিট, বিশাল হিট গান। তো এই অবধি আচ্ছা, হচ্ছে হিরো। জ্যাকি শ্রফের আমি তোমাকে একটা গল্প বলছি। জ্যাকি শ্রফের ফার্স্ট সিনেমা হওয়ার কথা ছিল হচ্ছে দেবানন্দের একটা সিনেমা আছে স্বামী দাদা বলে। স্বামী তো দাদা। স্বামী দাদাতে জ্যাকি শ্রফ দেবানন্দের খুব ফ্যান ছিল, ঠিক আছে। দেবানন্দ মারা যাওয়ার পরে একটা ইন্টারভিউ করেছিল, ওটাতে পড়েছিল। গেছে দেবানন্দ তো আলাদাই জগৎ। বলছে হ্যাঁ তোমাকে আমার পছন্দ আছে, আমরা একটা রোল দেবো, ঠিক আছে। তারপরে মিঠুন চক্রবর্তীকে ওই রোলটা মিঠুন চক্রবর্তীকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে ফার্স্ট সিনেমাটা হওয়ার কথা ছিল মানে সানিদেও মানে স্বামী দাদা তো তো নবকেতন থেকেই বানিয়েছিল, ওদের যে প্রোডাকশন হাউস, আনন্দের যে প্রোডাকশন হাউসটা ছিল, ঠিক আছে। তো তারপরে ওখান থেকে করেছে, হ্যাঁ তোমাকে তো আমি দেবো, মানে আর কি দেবানন্দের নকল করছে, জ্যাকি তুমি মুঝে পছন্দ আয়, মানে যেভাবে দেবানন্দ কথা বলতো আইকনিক তো তারপরে তারপরে মিঠুন চক্রবর্তী এটা ডিসকো ড্যান্সারের আগে, ঠিক আছে। তখন হচ্ছে ওই সিনেমাটা হিট হয়েছে সুরাক্ষা বলে, গান মাস্টার G9, ওই সুরাক্ষা হিট হয়েছে, ঠিক আছে, ওটা দিয়ে তারপরে হচ্ছে এটা পাচ্ছে। স্বামী দাদাতেও ডায়লগসও ছিল না, মানে একদম ছোট টাইপের রোল। প্রথমে অন্য একটা একটু বড় রোল ভেবেছিল, মানে যেটা কাইন্ড অফ একটু হাইলাইট হতো। হ্যাঁ, তো হিরো বিশাল হিট হয়ে যাচ্ছে, হিরো মারাত্মক হিট। অ্যাকচুয়ালি আরো একটা ব্যাপার যেটা হচ্ছে, ওই সময় অ্যাকচুয়ালি আমাদের সুভাষ ঘাই কামাল হাসানকে নিয়ে একটা সিনেমা করবে ভেবেছিল, বুঝলে তো। ওই তখন এক দুজে কে নিয়ে খুব হিট হয়েছে। তুমি বলে নাও, তারপর আমি বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ, না কি হয়েছিল, সুভাষ ঘাই অ্যাকচুয়ালি বিধাতা হিট হওয়ার পরবর্তীতে ভেবেছিল কামাল হাসানকে নিয়ে ছবি করবে, ঠিক আছে। তো যেটা হয়েছিল, কামাল হাসান তাহলে তখন ওই এক দুজে কে নিয়ে দিয়ে করছে, তাই তো? ওই ফার্স্ট ইনিংস মানে 80s। তো কামাল হাসানের যেটা হচ্ছে, কামাল হাসান না ওকে ডেট দিচ্ছিল না সুভাষ ঘাইকে, খুব ঘোরাচ্ছিল। অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছিল কি, যে কামাল হাসানের এক দুজে কে লিয়ে ব্লকবাস্টার হয়ে গেছিল। এবার তারপরে ওর যে মানে যে এক দুজে কে লিয়ে ডিরেক্ট করেছিল আর কি, মানে যে কামাল হাসানের গুরু আর কি, তো কে বালাচন্দর, সে আবার আরেকটা ছবি বানাচ্ছিল হিন্দিতে উইথ কামাল হাসান। তো ও বলছিল যে আপনি দাঁড়ান, আর কামাল হাসান চার্জও করছিল প্রচুর বেশি। তো সুভাষ ঘাইয়ের বক্তব্য হচ্ছে যে ভাই তুমি সাউথ থেকে এসছো, তুমি এখানে একটাই হিট দিয়েছো, আর তুমি এত ট্যান্ট্রাম, তোমার এত ফিস বেশি, ঠিক আছে। তো আর তার আগের এক্সপিরিয়েন্সটা খুব বিটার ছিল, কোনো হিরো কাজ করতে চাইছিল না। তো সেইখান থেকেই ও ডিসাইড করে যে আমি এবার কোনো বড় অ্যাক্টর, কোনো হিরো কিছু নেবই না, আমি নিজে হিরো তৈরি করবো। এইটা হচ্ছে কনভিকশন, ঠিক আছে। দিয়ে জ্যাকি শ্রফ একটা নন অ্যাক্টর, তাকে নিয়ে সিনেমা বানাচ্ছে। হিরোতে তুমি দেখো দুজনেই নিউ কামার, কিন্তু মানে মীনাক্ষী হ্যাঁ। তো ওই ছবিটা বিশাল হিট হয়ে যাচ্ছে, সিলভার জুবলি হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে আমি খুব একটা ইন্টারেস্টিং তোমাকে ঘটনা বলবো, যেটা হয় যে উনি শুরু করছেন কর্মা, কর্মা বলে সিনেমাটা শুরু করছে, যেটাতে আগে দিলীপ কুমার, হ্যাঁ, শোলে এবং ডার্টি ডাজেন্স থেকে হয়েছিল দো আঁখে ভরা হাত, ওটার কাইন্ড অফ ওটার থেকেও ইন্সপিরেশন ছিল। এবার যেটা হচ্ছে, কর্মা উনি শুটিং শুরু করছেন, তার মধ্যে ওনার যে প্রথম ছবি কালীচরণের যে প্রডিউসার ছিল, তিনি ওনার কাছে আসছেন যে সুভাষ আমি খুব বিপদে পড়েছি, তুমি তো এখন খুব হিট ডিরেক্টর, তুমি একটা ছবি আমার জন্য বানিয়ে দেবে, আমার প্রচুর ডেট হয়ে গেছে। তো তখন দেখো কিরকম লোকজন ছিল, মানে এখনকার বলিউড হলে জীবনে হতো না। সুভাষ ঘাই কর্মা স্টপ করে দিচ্ছে, তখন কর্মার অলরেডি 20% মতো শুটিং হয়ে গেছে, ও স্টপ করে দিচ্ছে। ও অ্যাক্টার্সদেরকে বলছে নতুন ডেট নেব, পরের ডেট নেব আমার, পিছিয়ে দিচ্ছে। দিয়ে এবার ও বলছে যে আপনার জন্য আমি ছবি করব। এইবার যেটা হচ্ছে, সুভাষ ঘাই জীবনে একবারই জাভেদ আখতারের স্ক্রিপ্টে কাজ করেছে, সেটা হচ্ছে এই ছবিটা, নাম হচ্ছে মেরি জাং, যেটা হচ্ছে অনিল কাপুরকে নিয়ে বানানো। এটা অনিল কাপুরের নিজের সময় কথা হয়েছিল। তো ওটাই কাইন্ড অফ অনিল কাপুরের ব্রেকআউট রোল হতো, মানে কারণ ও সার কিন্তু ওটা অতটা চলে হিসাবে, সোলো হিরো হিসাবে। ও সার কিন্তু অতটা চলে। তো যেটা হচ্ছে মেরি জাং, মানে সুভাষ ঘাই এরকম একটা ছবি চেয়েছিল, যেটা আর কি সুভাষ ঘাইয়ের ছবিতে তো প্রচুর স্কেল থাকতো, এবার সেই সময় প্রডিউসার নিজেই ডেটে, সে কি করে অত স্কেল প্রোভাইড করবে, ওই জন্য দেখবে মেরি জাঙ্গে কিন্তু স্কেল বেশি নেই, কোর্টরুম ড্রামা মোস্টলি, হ্যাঁ স্কেল ছোট কিন্তু ইম্প্যাক্টটা হেভি। তো ও জাভেদ আখতারের কাছে যাচ্ছে, জাভেদ আখতার ওটা অলরেডি স্ক্রিপ্টটা ছিল, ওটা সালিম জাভেদ একসময় একসাথেই লিখেছিল, পরে যখন ওদের স্প্লিট হয়, ওদের যে যে মানে যেগুলো সিনেমা হয়নি সেই স্ক্রিপ্ট গুলো ভাগাভাগি হয়ে গেছিল, এই গল্পটা এসেছিল জাভেদ আখতারের কাছে। এটা একসময় অমিতাভ বচ্চনকে নিয়ে বানাবার কথা ছিল, ঠিক আছে, অন্য দারুণ হতো, হেভি লাগতো। তো
তো যাই হোক ফাইনালি মেরিজাং হচ্ছে এবং মেরিজাং সুপারহিট হয়ে যাচ্ছে। তারপরে উনি কর্মা বানাচ্ছে, কর্মা কমপ্লিট করছেন এবং কর্মা একদিক থেকে কিন্তু হিট হবে, কারণ অনিল কাপুর তার আগে কেউ চিনতো না, ও সারাদিন সম্ভবত অতটা চলেনি। মেরিজাঙ্গে কিন্তু অনিল কাপুর এস্টাবলিশ হয়ে গেল, আর জ্যাকি শ্রফ তো তার আগে হিরোতে হিট হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে কর্মা হচ্ছে, কর্মা সুপারহিট হয়ে যাচ্ছে। কর্মাতে তুমি দেখবে কর্মাতেও মানে আমরা কর্মা হয়তো সিনেমা হিসেবে দারুণ কিছু না, অবজেক্টিভলি ইটস নট আ ভেরি গুড ফিল্ম। এবার ব্যাপারটা তুমি দেখো ওইখানেও মানে সব নতুন নতুন, জ্যাকি শ্রফ সবে এসছে, অনিল কাপুর, মেরিজাং, সুভাষ ঘাইয়ের সিনেমা, ইভেন অনুপম খের সেও কিন্তু সারাংশ করেছে, যেটা মহেশ ভাটের বেস্ট সিনেমা, সেও কিন্তু নতুন তখন। ইভেন মেরিজাং দিয়েই, মেরিজাং বলছি কর্মা দিয়েই কিন্তু এই যে অনুপম খেরের যে ভিলেন ফেসটা ছিল ওটা কিন্তু একটা, এটা কিন্তু খুব ভালো জিনিস, আমি নতুনদের চান্স দেব। হ্যাঁ, সুভাষ ঘাই কেরিয়ারে তারপরে বেশিরভাগ নিউ কামার্সদের সাথে, অত এস্টাবলিশ স্টার নয় তাদের সাথেই বেশিরভাগ ক্ষেত্রে কাজ করেছে, মানে অনেক ক্ষেত্রে করেছে। আর আমি বলছি তাদেরকে নিয়ে হিটও দিয়েছে বড় সড়ো। তারপরে যেটা হচ্ছে এই কর্মা, তুমি যদি দেখো এটা 80s এর ধুরন্ধর, মানে ধুরন্ধরে কি দেখাচ্ছে, জেল খাটা আসামিদেরকে নিয়ে টেররিস্টদের বিরুদ্ধে লড়াই, এটা কিন্তু কর্মাতে ছিল। মানে শোলের থেকে ইন্সপায়ার্ড, কিন্তু এখানে ভিলেন গুলোকে টেররিস্ট দেখাচ্ছে, যে কাইন্ড অফ ওরা টেররিস্ট। ওটা তো অনেক, মানে ওটা তো একটু জেমস বন্ড জোনও গেছিল, যে কেমিক্যাল ল্যাবরেটরি এই পেয়ে। হ্যাঁ, তো ওইটা মানে কর্মা তো হেভি সিনেমা, কর্মা আমার হেভি লাগে। তো আমি কদিন আগেই গানটা শুনছিলাম, ওখানেও তুমি দেখবে দেশভক্তির যে গানটা আছে, মেরা কর্মা তু মেরা ধর্মা, হেভি গানটা। সুভাষ ঘাইয়ের সিনেমা গান খুবই ভালো হয়, মানে ইভেন মানে ইভেন পরে আমরা কথা বলবো 2001 কৃষ্ণার মতো সিনেমাতে গিয়েতে, পরে আসছি। কর্মার পর কি আছে, তারপর কি আছে রাম লখন, রাম লখন, রাম লখন নিয়েও তো কথা হচ্ছিল আগের দিন। হ্যাঁ, অনিল কাপুর মানে সুভাষ ঘাই একদম টাইট সেই সময়, ওই তো বলছি সুভাষ ঘাই পিক, অনিল কাপুরও সেই সময় 80s এ পিক, ঠিক আছে। অ্যাকচুয়ালি সেই সময় যে লটটা এসছিল, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সানি দেওল, সঞ্জয় দত্ত, কুমার গৌরব তার আগে এসেছিল, কুমার গৌরব ফেড আউট হয়ে গেছিল, আর মিঠুন দা এদের থেকে সিনিয়র হয়, মানে আমি বলছি এরা জুনিয়র ছিল তখন। কিন্তু 80s এ যেহেতু সঞ্জয় দত্ত মাঝে ওই সব ড্রাগ ফাগ নিয়ে চলে গেল, আবার নাম দিয়ে কাম ব্যাক করলো, তো মাঝে যে ভয়েডটা হয়েছিল ওই সময় অনিল কাপুর হেভি উঠেছিল, অনিল কাপুরের জ্যাকি শ্রফের পিক 80s মানে স্টার্স। তারপরে সানি দেওল আসছে একটু পরে, এবং সানি দেওলও বড় স্টার ছিল, কিন্তু সানি দেওল একটু এক্সপেরিমেন্টাল ছবি করতো তখন বেশি, মানে অনিল কাপুর জ্যাকি শ্রফ একটু বেশি কমার্শিয়াল ছিল। মানে তুমি তখন সানি দেওলের চয়েসেস গুলো যদি দেখো, এই ইয়াতিম করছে, অর্জুন করছে, ঠিক আছে, ডাকাত করছে, একটু একটু অন্য রকমের ছবি করছে। আর সেইখানে অনিল কাপুর কিন্তু অনেক বেশি মাসি ছবি করতো আর কি, মানে অনেক বেশি কমার্শিয়াল ছবি করেছে ব্যাক টু ব্যাক। তো রাম লখন আগে আগেই বোধহয়, রাম লখন বোধহয় 89 এ এসেছিল, তার আগেই বোধহয়, তার আগে তেজাব আছে, তেজাবও তো হেভি সিনেমা। হ্যাঁ, হেভি হেভি এন চন্দ্রা, তেজাব ব্যাপক সিনেমা, গান সুপারহিট, আগেন ওটাও প্রচন্ড সোশ্যালি রেলিভেন্ট একটা সিনেমা। তো রাম লখন আছে, রাম লখনের তো গান সুপারহিট। ওটাতে আমার মনে হয় অনিল কাপুরের যে কটা পারফরমেন্স আছে, সবচেয়ে আইকনিক মিস্টার ইন্ডিয়া আর রাম লখন, সবচেয়ে আইকনিক। হেভি হেভি রাম লখন ওই সময় ফাটিয়ে। আর ওই সিনেমাটাতে জ্যাকি শ্রফ একটু, ইভেন তুমি দেখো ওই সময়, মানে এগুলো হচ্ছে সিকিউরিটি, পারিন্দা করছে, ওভারশ্যাডো হয়ে যাচ্ছে, রাম লখন করছে, ওভারশ্যাডো হয়ে যাচ্ছে। মানে এই যে বিষয়টা, যে আমি ভালো স্ক্রিপ্ট দেখে কাজ করছি, সেটা আমার রোলটা, মানে এটা কিন্তু ভাবছে না। না, সে তো ইভেন 1942 লাভ স্টোরিতেও তো জ্যাকি শ্রফের কত ছোট রোল, 1942 লাভ স্টোরি তো ওভারশ্যাডো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনিল কাপুর এরকম অনেক সিনেমা আছে যেখানে জ্যাকি শ্রফের থেকে আপার হ্যান্ড পেয়েছে, মানে রিটেন রোলসেই আর কি আপার হ্যান্ড পেয়েছে। আমি বলবো একমাত্র যে কোটা যারা সিনেমা করেছে, একমাত্র কর্মাতেই কাইন্ড অফ সেম লেভেলে, বাকি প্রত্যেকটাতে অনিল কাপুর ওভারশ্যাডোই করে দেয়। হ্যাঁ, না না, ওটা কিন্তু অথার ব্যাকিং এর জন্য, মানে ক্যারেক্টারটা রিটেন লাইক দিস। মানে রাম লখনের রামকে তো প্রচন্ড এক্সেন্ট্রিসিটি দেয়নি তো সুভাষ ঘাই, তো লখন ক্যারেক্টারটাই আইকনিক, এক্স্যাক্টলি। তো সেটাই। তারপরে এরপরে হচ্ছে হ্যাঁ বলো বলো। না, এরপরে সুভাষ ঘাই বানাচ্ছে আমার সবচেয়ে পছন্দের সিনেমা সুভাষ ঘাইয়ের, সেটা হচ্ছে দুই আইকন দুদিকে,
রাজকুমার, দিলীপ কুমার, সেটা হচ্ছে ও হ্যাঁ হ্যাঁ, সওদাগর। সরি আমি সওদাগরের খালনায়কে চলে একটা যাচ্ছি। গান আমি ছোটবেলায় খুব শুনতাম, ইমলিকা বুটা বেড়ি কাপের ইস্ট জাঙ্গালোর, সেরা গান, সেরা গান। ওই ওই সিনেমাটা বানাতে গিয়ে সুভাষ ঘাইয়ের হেভি ঝামেলা হয়েছিল জানো তো, রাজকুমার আর আর দিলীপ রাজকুমার কুমারের ভেরি হেভি পাবলিক। ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ। হ্যাঁ, না না ওদের দুজনের মধ্যে হেভি ঝামেলা হতো, মানে একটা সিন আছে দেখবে দুজন দুজনের গায়ে আবির ছোড়ে, তো হ্যাঁ, দিলীপ কুমার বলেছিল যে আমার চোখে একটা প্রবলেম আছে, আপনি মুখে আবির ছুড়বেন না, ঠিক আছে। রাজকুমার তো তাহলে রাজকুমার ওটাই করছে। রাজকুমার ওটাই করেছে। তো ওরকম শুটিং বন্ধ হয়ে যেত, মানে সুভাষ ঘাই যে কিভাবে ওদের দুজনকে হ্যান্ডেল করেছিল, মানে ইট ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট না, টু ওয়ার্ক উইথ রাজকুমার দেম। হয়তো খুব বড় স্টার, বাট এটা কিন্তু রাজকুমারের মানে হি ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এটা সবাই বলে। হ্যাঁ হ্যাঁ, হি ইভেন ওয়াজ ভেরি। মুকেশ খান্না তখন হিরো হওয়ার চেষ্টা করছিল, তো হ্যাঁ, মুকেশ খান্নাও বলেছিল পরে যে মানে রাজকুমার ইজ ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ, মানে এটা ছিল সব বড় থেকে স্টার ডেঞ্জার অবভিয়াসলি। ছিল, সব থেকে ডেঞ্জার হয়েছিল তিরাঙ্গাতে। মেহুল কুমার ভয়ে ভয়ে থাকতো যে একদিকে রাজকুমার দুদিকে ওরকম টাইপের দুদিকে লোক, দুজন। দুদিকে দুটো না, বোম, ওইদিকে নানা পাটেকারেরও মুখ প্রচন্ড খারাপ, নানা পাটেকারেরও মুখ খারাপ, রাজকুমারেরও মুখ খারাপ, এবার দুজন ওই রকম, যে কেউ যখন তখন শুটিং বন্ধ হয়ে যেতে পারে। না, সওদাগর সিনেমাটা অ্যাকচুয়ালি তো ভালো সিনেমা। খুবই ওটা ভালো ওটা সিনেমা। দিয়ে ওটা ওটা বোধহয় ইয়ের প্রথম সিনেমা, মানে মানিষা কৈরালার ওই তো ব্রেক দিতে থাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হিরোটাও ছিল ও তো আর কি ওরও প্রথম ভাই, আমি সিনেমা। হিরোটার নামই মনে করার চেষ্টা করছিলাম, ওই ইলু ইলু যে গানটা, ওই গানটা হ্যাঁ পপুলার হয়েছিল, হ্যাঁ, মনে পড়ছে না আমার নামটা, হিরোর নামটা, যাই হোক ইয়ে, ও বোধহয় কারো ছেলে টেলেও হবে, মানে আমি ঠিক কিছু জানি না, একটা। ওটা বলতে পারবো না। আর হ্যাঁ, তো সওদাগরও তো আইকনিক। হ্যাঁ, সওদাগর, তারপরে আছে খলনায়ক। খালনায়ক। খলনায়ক খলনায়ক খালনায়ক অ্যাকচুয়ালি জানো তো বলিউডে হওয়ার কথা ছিল। না, বলো গল্পটা বলো। হ্যাঁ, আরে এটা হচ্ছে কি প্রথমে, আচ্ছা সুভাষ ঘাইয়ের সাথে অমিতাভ বচ্চনের একটা ছবি হওয়ার কথা ছিল, নাম ছিল দেবা, দেবা। আমি আসতাম ওটাতে, দেবা। দেবা বলে, হ্যাঁ। হ্যাঁ, ওটা শুটিং শুরু হয়েছে, দিয়ে অমিতাভ বচ্চন আর এর মধ্যে ঝামেলা হয়ে গেছে, ছবি বন্ধ হয়ে গেছে। এটা রাম লাখানের আগে শুরু হয়েছিল, তার কদিনের মধ্যেই ও রাম লাখান শুরু করে দিল, দুটো স্টারকে নিয়ে। মানে ওটা অমিতাভ বচ্চনের সাথে ওর কিছু একটা ক্রিয়েটিভ ঝামেলা হয়ে গেছিল। অমিতাভ দেবা বচ্চনের মেকআপ। ওই তো রাম লাক্কারে পড়ে, মানে তখন অমিতাভ মানে তখন ওই কুলির ইনজিওরিটা হলো, তখন কয়েক বছর ব্রেক নিয়ে পলিটিক্সে গেল। তারপরে মানে তাহলে ওই শাহেনশাহর সময়, তাহলে তাহলে শাহেনশাহর সময়, হ্যাঁ শাহেনশাহর হ্যাঁ পর হ্যাঁ, ওই সময়টাতে শুরু শাহেন। হওয়ার কথা, বিশাল অ্যানাউন্সমেন্ট যে অমিতাভ বচ্চন সুভাষকে, তখন সুভাষ ঘাইও পিক, পিকে, অমিতাভ হ্যাঁ। বচ্চন আবার কাম ব্যাক করছে, তো দিয়ে দুজনের সাথে ছবি অ্যানাউন্স হলো, বড় করে মুহূর্ত হয়েছিল। দিয়ে তারপরে যখন শুরু হলো, প্রথম প্রথম দিনকেই শুটিং হচ্ছে, অমিতাভ বচ্চনের কিছু ক্রিয়েটিভ প্রবলেম ছিল স্ক্রিপ্ট নিয়ে, ও সুভাষ ঘাইকে ডাকলো, সুভাষ ঘাই মেকআপ রুমে ঢুকলো, আধ ঘন্টা দুজনের কি কথা হলো কেউ জানে না, সুভাষ ঘাই বেরোলো, বললো প্যাক আপ, ছবি হবে না, ঠিক আছে, ছবি বন্ধ। তখনকার দিনে এরকম হতো ভাবো, ঠিক আছে। অমিতাভ বচ্চনও রেগে মেগে বেরিয়ে গেল। পরে শুনেছি যে ওই যে দেবার যে আইডিয়াটা, ওটাই আর কি খালনায়ক হয়েছে, মানে ওইটা অ্যাকচুয়ালি খালনায়কেরই গল্প আর কি, আচ্ছা, এটা আমি শুনেছিলাম এক জায়গায়। আর যেটা হচ্ছে যে যেটা ওই সওদাগরের পরবর্তীতেই সুভাষ ঘাই বিদেশে যাচ্ছে, ঠিক আছে। তো একজন দেখবেন প্রডিউসার আছে, হলিউডে প্রচুর ছবি করেছে, ব্যাডমিন্টন প্লেয়ার অশোক অমৃত রাজ নাম শুনেছি কিনা জানি না, ইন্ডিয়াতে একটাই ছবি প্রডিউস করেছে, জিন্স বলে একটা সিনেমা হয়েছিল, শঙ্করের ছবি হ্যাঁ জিন্স, হ্যাঁ হ্যাঁ। যাতে actually ওটা উনি প্রডিউস করেছিলেন। তো হি ইজ আ হলিউড প্রডিউসার, হলিউডে অনেক ছবি করেছে। তো অশোক অমৃতরাজ বলেছিল যে আরে সুভাষ, ইউ মেক আ ফিল্ম ইন হলিউড না। তো তখন এডি মার্ফি খুব নাম করেছে, বেভারলি হিল হুম, কপস। ওরে বেভারলি হিলস কপ, 48 আওয়ার্স, হ্যাঁ, ওগুলো এসে গেছে, হ্যাঁ। এক্স্যাক্টলি। তো তখন ও এডি মার্ফিকে নিয়ে বি নেগেটিভ বলে একটা গল্প, ওই দেবাটাকে স্পিন করে বি নেগেটিভ করে আচ্ছা, ওটা এডি মার্ফিকে শোনাচ্ছে। এডি মার্ফির ভালো লেগেছিল, বিকজ এডি মার্ফি ওয়াজ ডুইং কমেডি রোলস এন্ড হি ওয়াজ গিভেন দিস ব্রেক কাইন্ড অফ করতে পারছি হিরো রোল। দ্বিতীয় টাইপ, তো হ্যাঁ। ও রাজি হয়ে গেছিল, এবং পুলিশের চরিত্রটাকে যেটা জ্যাকি শ্রফের চরিত্র ছিল, ওটা গেছিল হচ্ছে ওমর শরীফের কাছে, ঠিক আছে। কিন্তু তারপরে বিশাল কাস্টিং তো। বিশাল কাস্টিং বলছি তো, অশোক অমৃতরাজ রাজিও ছিল সবকিছু। সুভাষ ঘাই দেখলো কি যে ওদের যে ওয়ে অফ ওয়ার্কিংটা, এটা সুভাষ ঘাই পরেও বলেছে, আমি পরে বলছি, সেটার মধ্যে আসছি। সুভাষ ঘাই কি দেখলো যে ইন্ডিয়াতে ওরা যেভাবে ছবি বানায়, ঠিক আছে, মানে সেটার যে প্রসেসটা সেটা তো অনেক বেশি হোমলি, কিন্তু ওরা হুম। যেভাবে ছবি করে তখন হলিউড মানে পুরো কর্পোরেট স্ট্রাকচার, সবকিছু এজেন্টস আছে, এই আছে। তো সুভাষ ঘাই না ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারছিল না, ওর মনে হচ্ছিল যে ওর ছবিটা ঠিকঠাক বানাতে পারবে না, মানে হি ওয়াজ ফিলিং ভেরি সাফোকেটেড বিকজ অফ দোজ কন্ট্রাক্টস, অনেক রকম প্রবলেম আছে, এত ঘন্টায় শুটিং হবে, ঠিক আছে।
তো এতটাই ডেটস, স্কেডিউলসে কাজ হবে, অনেক কিছু ব্যাপার, অনেক রুলস এন্ড মানে একটা পুরো কর্পোরেট স্ট্রাকচার। এবং তোমার স্ক্রিপ্ট যে স্টুডিওর কাছে ধরো অশোক অমৃতরাজ ফান্ডিং নিতে যাচ্ছে, সেখানে 10টা এমবিএ বসে আছে, তারা স্ক্রিপ্টে ইনপুট দিচ্ছে। এবার সুভাষ ঘাই তো ওইভাবে ছবি করে অভ্যস্ত নয় না, তো সুভাষ ঘাই ওইটার সাথে অ্যাডজাস্ট করতে পারেনি। তো ওর দেখে যে না ভাই আমি এটা করবো না, আমি ইন্ডিয়া ফিরে আসছি। তো অশোক অমৃতরাজকে বলেছিল সরি আমি করতে পারবো না, আমি চলে আসছি। তো ও চলে এসেছিল, তো তাই জন্য ছবিটা হয়নি আর কি। তো এবার তারপরে ফাইনালি খালনায়ক হচ্ছে, তারপরে ফাইনালি খালনায়ক রিলিজ করছে। সঞ্জয় দত্ত সেই সময় জেলে ধরা পড়েছিল ওই টাটার জন্য, তারপরে ছবি ব্লকবাস্টার হয়ে যাচ্ছে। তো দ্যাট ওয়াজ দ্য স্টোরি অফ ওটা তো কন্ট্রোভার্সি হয়েছিল ওই চলিকে পিছে গানটার জন্য। হ্যাঁ, গানটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল। সুভাষ গায়ের এক্সপিরিয়েন্স পারদে শুটিং করতে গিয়েও খুব খারাপ হয়েছিল। কানাডাতে গেছিল, ওখানকার যে মিনিস্টার এসে বলেছিল যে আপনি এখানে শুটিং করুন, আমাদের কানাডার প্রচার হবে। আচ্ছা, কারণ খালনায়কের পরে কি পারদেশ আসছে না মাঝখানে কিছু আছে? তারপরেই আই থিঙ্ক মনে হয় ডাইরেক্টলি পারদেশ আসছে। মাঝে সিনেমা প্রডিউস করেছিল, ওই ত্রিমূর্তি বলে ছবিটা প্রডিউস করেছিল, যেটা মুকুল আনন্দ ডিরেক্ট করেছিল। বাট তারপরে আমার মনে হয় ডিরেক্টোরিয়াল ফিল্ম পারদেশই আসছে মনে হয়। মুকুল আনন্দ আর একটা সিনেমা হওয়ার কথা ছিল সেই 10 বলে, যেখানে হচ্ছে ওই দূর হাটো দুনিয়া ওয়ালে, ওই গানটা ফেমাস। কিন্তু ওটা কি সুভাষ ঘাই প্রডিউস করার কথা ছিল ওই 10টা? মুকুল আনন্দের ডাইরেক্টর ছিল তো মুকুল আনন্দ, তারপরে তো মারা গেল। হ্যাঁ, এটা জানি না। সঞ্জয় দত্ত আর ইয়ে ছিল, সালমান খান ছিল। সঞ্জয় দত্ত সালমান খান ছিল হিরো, আর এই যে মুকুল দেবের দাদা রাহুল দেব ও ছিল ভিলেন। ওর ওটা প্রথম ডেবিউ ফিল্ম ছিল। আচ্ছা, শিল্পা শেট্টির বোধহয় থাকার কথা ছিল হিরোইনদের মধ্যে। ওই গানটাকে ওরা মিউজিক ভিডিওটা পরে শুট করে রিলিজ করেছিল, যেটা খুব হিট হয়েছিল। ওটা তো বিশাল ফেমাস গানটা। হ্যাঁ হ্যাঁ, শঙ্কর এহসান লয়। মাহিমা চৌধুরী ডেবিউ হচ্ছে। হ্যাঁ, পরদেশে মাহিমা চৌধুরী ডেবিউ। পরদেশেও শুটিং করবার সময় ভ্যাঙ্কুভারে শুটিং করেছিল, মানে সুভাষ গায়ের মানে এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল আর কি ওখানে শুটিং করবার। মানে যে মিনিস্টার কানাডাতে, মানে কানাডার আর কি কোনো মিনিস্টার, সে এসে ইন্ডিয়াতে এদেরকে বলেছিল যে শুটিং করবেন চলুন, আমাদের সাবসিডি দেবো, অনেক কিছু দেবো, আপনাকে ফেসিলিটি দেবো। পরে গিয়ে দেখছে সবের জন্য চার্জ আছে, যেখানে শুট করতে আছে চার্জ। বুঝতে পারলাম। তো ওই ছবিটা দেখবে ম্যাক্সিমাম ছবিটাই আর কি ইন্টারন্যাশনাল শুট করা, প্রচুর ইন্টারন্যাশনাল লোকে, মানে কানাডাতে শুট করেছে, কিছুটা লাস ভেগাসে। আমার যেটা মনে হয়, মানে ওই যে এসআরকে, এটা তুমি আরো বেটার বলতে পারবে অরিত্র, এসআরকে এই যে পোস্ট ডিডিএল যে একটা এনআরআই মার্কেট, আই থিঙ্ক পারদেশ ওয়াজ আ বিগ হিট আউটসাইড অফ ইন্ডিয়া ইজ। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই না? হ্যাঁ, এবং ওই পারদেশ থেকে অ্যাকচুয়ালি এ নিজের ফিল্ম মেকিংটাও চেঞ্জ করছে সুভাষ ঘাই। তুমি যদি দেখো হয়ে যাচ্ছে তাল টালে। হ্যাঁ, তার আগে হি ওয়াজ মাচ মোর মাসি। এবার পারদেশ থেকে ও বুঝে যাচ্ছে যে বাইরে যে এনআরআই ডায়াসপোরা আছে ওদের জন্য আমরা ফিল্ম বানাতে পারি। তো তারপরে তাল বানাচ্ছে। তাল কিন্তু লন্ডনে যে টপ 20 চার্টস হয় না, টপ 20 তে এসেছিল। আমি আসতাম ওটা, টপ 20 তে এসেছিল। হ্যাঁ, টপ 20 তে এসেছিল। তাল আর পারদেশ মানে সুভাষ ঘাইয়ের শেষ ভালো সিনেমা। পারদেশেরও গান খুব ফেমাস, তারা তসবির সে তু নিকাল কে সামনে আর মেহেদি মেহবুবা। তাদের তো অনেকগুলো গানই ফেমাস আছে, রামতা যোগী থেকে শুরু করে ওইগুলো। মানে তারপরে না কাইন্ড অফ ইয়ে। চলো আগে পারদেশ আর তাল নিয়ে একটু কথা বলে নি, তারপরে না হয় ডিক্লাইনটায় আসছি। পারদেশে তো একটা ইস্টার্ন ভার্সেস ওয়েস্টার্ন, যেরকম আমাদের মনোজ কুমারের সিনেমা থেকে কাইন্ড অফ চেপে দিয়েছিল। হ্যাঁ, পুরো পশ্চিম টাইপেরই কনসেপ্ট ছিল আর কি পারদেশে। বাট পারদেশের মিউজিক কিন্তু আমার যেটা মনে হয়, যেহেতু এসআরকে মানে অনেক বেশি নিজের ন্যারেটিভটা কন্ট্রোল করতে পারে, এসআরকে কিন্তু ওই সিনেমাটা সাইন করছে ওইটা ভেবেই যে একটা ইন্টারন্যাশনাল ডায়াসপোরা, মানে ওটা কিন্তু ক্যালকুলেশন আছে। তখন অ্যাকচুয়ালি এসআরকে এই ইয়াশ চোপড়া বলো, করণ জোহরের বাবা আর এই সুভাষ গাই এদের খুব ক্লোজ হয়ে গেছিল। এদেরকে প্রচন্ড, মানে ও তো যেহেতু আউটসাইডার ছিল, ও জানতো যে আমার তো কোনো ব্যাকিং নেই, তো আমাকে এইসব বড় বড় যারা ডিরেক্টর আছে তাদের সাথে খুব ভালো করে আর কি সম্পর্ক বানিয়ে চলতে হবে। তো প্রথমে ত্রিমূর্তি করছে, ত্রিমূর্তি চলেনি, বাট ত্রিমূর্তির ওপেনিং মারাত্মক হয়েছিল, বিকজ অনিল কাপুর, জ্যাকি শ্রফ, শাহরুখ খান একসাথে, তো ওপেনিং বিশাল হয়েছিল। তারপর তো ছবি খারাপ ছিল বলে চলেনি। আর এই যে ছবিটা, এই পারদেশ, এটা তো সুভাষ গায়ের খুব ক্লোজ ছিল আর কি সেই সময়। শাহরুখ খুব ক্লোজ ছিল সুভাষ গায়ের। একটা দেখবে ইন্টারভিউ আছে, ইউটিউবে চেক আউট করে দেখতে পারো, কানাডার কোনো চ্যানেলের, ওরা ওখানে প্রমোট করছে, মানে শাহরুখ আর সুভাষ গাই কি ইয়ার্কি মারছে, শাহরুখ খাবার নিয়ে আসছে সুভাষ গায়ের জন্য, মজা করছে দুজনে। খুব ভালো ইন্টারভিউটা দেখো, দুজনে পাশাপাশি বসে আছে। তারপরে আছে তাল, যেটা শেষ সেই স্ট্যান্ডার্ডে সুভাষ ঘাই ফিল্ম। ওখানে অ্যাকচুয়ালি অনিল কাপুর চরিত্রটা
ওটা অ্যাকচুয়ালি গোবিন্দাকে মাথায় রেখে লিখেছিল সুভাষ ঘাই, গোবিন্দাকে মাথায় রেখে গোবিন্দা লিখেছিল। তাহলে রিজেক্ট করে দিয়েছিল সাপোর্টিং। গোবিন্দা রিজেক্ট করে দিয়েছে, গোবিন্দা বলছে আরে আমি কেন ওরা, ওটা কাইন্ড অফ একটা মানে ম্যানিপুলেটিভ ক্যারেক্টার, ওটা আমি কেন প্লে করবো, এই করবো এইসব কিন্তু করে মনে reject রাখো তাল সিনেমাটার লোকে অক্ষয় খান্নাকে মনে রাখে না, লোকে অনিল কাপুরকেই মনে রাখে। অনিল কাপুরকে অ্যাকচুয়ালি ঐশ্বরিয়া রায়কে মনে রাখে, আর রেহমানের গানকে Actually মনে তো রাখে। ঐশ্বরিয়া রায়কে মনে রাখে। তুমি মানে অক্ষয় তাল নিয়ে আমি দেখছিলাম অনেকে কথা বলছে, মানে লোকে তো ধুরন্ধরের পরে লোকে অক্ষয় খান্নাকে ডিসকভার করেছে, তার আগে তো অক্ষয় খান্না কোনো সিনেমাই করেনি, ঠিক আছে? তো তখন হ্যাঁ দেখছিলাম আমি তাল টাল নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, তাল খুব ভালো সিনেমা। তাল খুবই ভালো সিনেমা, খুব ভালো সিনেমা। এবং তুমি দেখবে ওই যেটা বললাম যে সুভাষ গায়ের যারা খুব হাই পিচ, মানে তুমি এটা ভাবতেই পারবে না যে লোকটা কালীচরণ বানিয়েছে বা যে সেই লোকটা রাম লক্ষ্মণ বানিয়েছে সে পরদেশ আর তাল বানাচ্ছে, এটা তুমি ম্যাচ করতে পারবে না। মানে দোজ পিপল তালের ভেরি ডিফারেন্ট। ট্রিটমেন্টটা আমি বলবো আরো সাটেল, আরো আরবান পারদেশের থেকে, পারদেশের থেকেও এক নচ নিচে নামছে। তো আরো এক এই যে নচ। বললাম না, যেটা আমাদের তখন কনভারসেশন হচ্ছিল যে ডিরেক্টররা তখন দেখো কত রকমের জনরার মধ্যে খেলছে, মানে দের ইজ নো রেস্ট্রিকশন যে এটাই বানাতে হবে ওটাই করতে হবে। তো ওটা খুব ভালো। তালের পরবর্তীতে যেটা হচ্ছে সুভাষ ঘাই as a তারপরে যেটা producer- হচ্ছে এই ঢপের চপ সিনেমাগুলো, এইবার হচ্ছে মাস্টারপিস সিনেমাগুলো। আচ্ছা না, না। দেখো, না না, আমি বলে নিই এক সেকেন্ড। সুভাষ ঘাই কিন্তু 2000 সালের পরবর্তীতে কয়েকটা ছবি কিন্তু ভালো প্রডিউস করছে, অন্য ডিরেক্টররা ইকবাল, ডিরেক্ট করছে, যেরকম আমি বলছি এতরাজ। এতরাজ কিন্তু সুভাষ ঘাই ইকবাল, প্রডিউস করে, ইকবাল প্রডিউস করছে। মুক্তা তারপরে আর্টস বোধহয় ব্যানারটার নাম। 36 চায়নাটাউন বলে সিনেমাটা করছে আব্বাস মাস্তানকে নিয়ে। তো ওই সময় কয়েকটা ছবিও করছে, মানে প্রডিউসার হিসেবে সাকসেস পাচ্ছে। কিন্তু ও তারপর যে ডিরেক্টোরিয়াল ফিল্মটা করছে বিবেক ওবেরয়কে নিয়ে, কৃষ্ণা, কৃষ্ণার গান খুব ভালো, কিন্তু কৃষ্ণা ছবিটা ভালো হচ্ছে না। কিছুদিন আগে তো তোমার ইয়াদে তো পুরো ওই ইয়ে দেখে যে আমি ফরেন মার্কেট যে করে হোক আমাকে ট্যাপ করতে হবে, ইয়াদে যে সিনেমাটা ছিল ও তো পুরো ক্যালকুলেশন করে বানানো, এবং ওইটাই না সমস্যা। এর আগে সুভাষ ঘাই কি যেটা ভেবেছে, মানে কোনো ট্রেন্ড দেখে না, কোনো কিচ্ছু দেখে না, যেটা বেড়েছে বানিয়েছে, ঠিক আছে? কিছু সিনেমা হয়তো ইনিশিয়ালি ওয়ার্ক না করলেও কার্সের মতো সিনেমা, ঠিক আছে? ইয়াদেটা পুরো হচ্ছে ফর্মুলা দেখে বানা, ঠিক আছে? চলো এই এনআরআই ডায়াসপোরা সিনেমা চলছে, আমিও একটা মানে এটা থেকেই ডাউনফলটা শুরু হলো। না, ওই যেহেতু অলরেডি পরদেশ এবং তাল চলেছিল ওই জন্য ও ইয়াদে বানাতে যাচ্ছে যে ভাই এনআরআই ডায়াসপোরার জন্য ছবি বানাবো। ওই ছবিটাতে, ওই ছবিরও গান খুব ভালো ছিল অ্যাকচুয়ালি, ইয়াদের গানও খুব ভালো, কিন্তু গান না, কি গান আছে বলো তো ইয়াদের? কেন ওই যে গানটা আছে না, প্রথম তো টাইটেল ট্র্যাকটাই যেটা হরিহরনের গলায়, ইয়াদে ইয়াদে বাতে ভুল জাতি হ্যায় ইয়াদে ইয়াদ আতি হ্যায়, একটা গান ছিল, ওইটা ভালো গান। তারপর একটা গান ছিল এলি রে এলি ক্যা হ্যায় ইয়ে পহেলি ऐसा वैसा कुछ क्यों, এই গানগুলো হিট হয়েছিল সেই সময়। তারপর একটা গান ছিল হচ্ছে সুখবিন্দর সিং এর গান ছিল, জব মিলে 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 দিল মিলে জব খিলে 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 গুল গুল খিলে, এরকম একটা গান ছিল। ইয়াদে আমার মাথা থেকে আসছে না। তো জ্যাকি কিন্তু শ্রফের সিনেমা তিনটে হিসেবে মেয়ে, ভালো না। কৃষ্ণার ক্ষেত্রে যেটা ব্যাপার ছিল, কৃষ্ণার কনসেপ্টটা ইন্টারেস্টিং ছিল, কৃষ্ণার সাউন্ড ট্র্যাক অ্যাকচুয়ালিতে খুবই ভালো ছিল। ইভেন খুবই ওই ভালো। কৃষ্ণা হ্যাঁ গানটা তো খুব পপুলার হয়েছিল। ইতনা হে গানটা, ইভেন আরেকটা গান ছিল হাম মিলে না হুম। মিলে হাম রহে না রে, ওই গানটাও খুব ভালো ছিল। কৃষ্ণার পরে কৃষ্ণা তো বিবেক ওবেরয়কে নিয়ে, কৃষ্ণাতে কি বলতো, ওটা ওই সুভাষ ঘাই নিজের যে ফর্মুলাটা ছিল, ওই জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আমি নতুনদের নিয়ে, কৃষ্ণা আসছে বোধহয় তখন ওই কোম্পানি বোধহয় বিবেক ওবেরয় সবে সবেই করেছে কোম্পানি, ওই তো 4-5 সালে আসছে, রিলিজ করছে হ্যাঁ, 2004-5 ওই সময়। নতুন হিরোদের নিয়ে ওইটা। তারপরে তারপরে সুভাষ ঘাই একটা ছোট সিনেমা করেছে যেটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, আমি জানি না তুমি দেখেছো কিনা, যুবরাজ আসছে, যুবরাজে আসছি তার আগে বলছি, ব্ল্যাক এন্ড হোয়াইট বলে, খুব ইন্টারেস্টিং হ্যাঁ, সিনেমা ছিল। অনিল ওটা কাপুর ছিল সুভাষ ঘাই পুরো আলাদা রকমের একটা সিনেমা। হ্যাঁ, ওটাও চলেনি একেবারে, ওটা ওটা একদমই একটা চলে different। তারপর যুবরাজ করছে রেন ম্যানের যুবরাজ কপি, তো রেন ম্যান থেকে চেপেছিল, জঘন্য সিনেমা, বাট যুবরাজের সাউন্ড ট্র্যাক খুবই আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং, মানে এত জালি সিনেমায়, মানে তুমি যদি সিনেমাটা শুধু সাউন্ড ট্র্যাকটা দেখো, তুমি বোধহয় সিনেমা মাস্টারপিস সিনেমা, মানে যাই রেহমান অসাধারণ মিউজিক করেছিল যুবরাজ। অসাধারণ সাউন্ড ট্র্যাক যুবরাজের, কৃষ্ণার থেকেও আমি বলবো ভালো যুবরাজের সাউন্ড ট্র্যাক। কৃষ্ণার মিউজিকও কি রেহমানই করেছিল?
কৃষ্ণারও সম্ভবত রেহমানই করেছিল যতদূর আমার মনে পড়ছে। ইউরারেটা তো রেহমান করেছিল, ওই গানটা তো খুব হ্যাঁ। পপুলার হয়েছিল বলো, ওই আজামে হাওয়া পে পিঠা কে লেখালো তুই তো, ওটা তো খুবই ভালো হ্যাঁ। সাউন্ড ট্র্যাক। ইয়েস, ওটা তো সেই বাবা সে অনিল কাপুরের ওভার অ্যাক্টিং, ওই ডাস্টিন হফম্যানকে বিশ্ব ক্রিঞ্জ সিনেমা। আর তারপরে সুভাষ ঘাইয়ের লাস্ট সিনেমা বোধহয় কাঞ্চি, যেটাতে ওই মিঠুন চক্রবর্তী প্রস্থেটিক করে ইয়ে করে ওইটা ছিল। কাঞ্চিটা তো কাঞ্চি দেখেছো? না না না, ওটা কার্তিক আরিয়ান ছিল তো, আমি ওটা দেখিনি পুরোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম প্রথম দিককার সিনেমা। ওটাও ভালো না, মানে সুভাষ ঘাইয়ের 2000 সালের পরে মানে ওই ইয়াদে থেকে যে নামাটা শুরু করলো গ্রাফ, পুরো হ্যাঁ। কি হলো বুঝলাম না। ইয়াদে তো আমি না হয় বুঝলাম যে এনআরআই ডায়াসপোরা কেটার করতে গিয়ে চললো না, তারপরে বাকি তো মানে বুঝতে পারলাম না। ইভেন কৃষ্ণার যে ট্রিটমেন্টটা ছিল, কৃষ্ণার ট্রিটমেন্টটা একটু ডেটেড ট্রিটমেন্ট ছিল, যেভাবে গল্পটা বলছে ওইভাবে একটা না, move on কৃষ্ণার করে গেছে। ট্রিটমেন্টটাও আগে না, কৃষ্ণার ট্রিটমেন্টটা কিন্তু ও করতে গেছিল এনআরআই টাইপের ট্রিটমেন্ট, যাতে হ্যাঁ আমি হ্যাঁ এনআরআই ডায়াসপোরা। ওটা কৃষ্ণ, আমি জানি না তোমার মনে আছে কিনা, দুটো কার্ড বানিয়েছিল, একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য, একটা ইন্ডিয়ান না অডিয়েন্সের না, জন্য। এটা এত আমার মনে নেই। ওরকম করেছিল, মানে যাতে কনসেপ্টটা মানে একটু খারাপ ছিল না। না না, ভালো কনসেপ্ট ছিল। আর ওয়ারিয়ার পোয়েট, হুম, কবিতা লেখে, গান গায়, ওটা ওটা সেখান থেকে ট্রিটমেন্টটা না এই টাইপের আমার কৃষ্ণ দেখতে দেখতে মনে হচ্ছিল, হয় না মানে ওই নিজের মাথার মধ্যে, এটা যদি এটা সেট আপটা কিরকম দরকার, এটা সেট আপটা দরকার ছিল যে স্কটল্যান্ডে আইল্যান্ডে ডাইরেক্টর হ্যাঁ হওয়ার দরকার ছিল যে মেল গিবসন ওটা কিল্ড ইন দিস কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই মেল গিবসনের জোনের মধ্যেই ছবিটা, কিন্তু এক্স্যাক্টলি তুমি যেটা বলেছো। আমি ওটাই দেখে মনে হচ্ছিল যে মানে মানে যে গল্পটা নিয়েছে ওয়ারিয়ার, এটা কিন্তু খুব কেল্টিক একটা কনসেপ্ট। এটা হ্যাঁ কিন্তু ইন্ডিয়ান কালচারে ওয়ারিয়ার পোয়েট অতটা আমাদের না, কালচার হয়তো আছে, বাট কেল্টিক মানে ইটস আ ভেরি কেল্টিক স্টোরি। হ্যাঁ তো এক্স্যাক্টলি। তো কিন্তু আমার তারপর কৃষ্ণা না চলার জন্য কারণও কিন্তু ওটাই, যে ওই ওই যে গল্পটা, যে ওইটা আমার মনে হয় অডিয়েন্স ঠিক, অডিয়েন্স যখন ধরো অডিয়েন্স তার 2 বছর আগে দেখছে ব্রিটিশদের সাথে লড়াই মানে হচ্ছে গাদার, মানে কথার কথা বলছি, যে ওই টোনটা সানি দেওলের সিনেমা। তো সেখান থেকে হঠাৎ করে তুমি যদি ওরকম একটা জোনে চলে যাও, যেখানে তোমার প্রেম হচ্ছে একটা বিদেশি মহিলার সাথে, কিন্তু বিয়ে হলো না, আবার ওই মেয়েটা সেই বয়সকালে ফেরত আসছে, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, ওইগুলো ঠিক লোকে নিতে পারেনি আর কি। না মানে ওর সুভাষ হিরোইন ঘাই না একটা স্টেজের পরে গিয়ে মানে খালনায়কের পরে না বড্ড আরবানও হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বড্ড আরবান হয়ে যাচ্ছে, সেটা বড্ড আরবান। ঠিকই। খালনায়ক না ওয়াজ দ্য হলে লাস্ট মাস ফিল্ম অফ, আমি বলছি যে পারদেশিকেও তো মানে পারদেশে তো খুব একটা মাসি সিনেমা তো বলা যায় না। না 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 না, একেবারেই মাসি সিনেমা নয়। ওর ট্রিটমেন্ট, মিউজিক, সবকিছু তার তো অ্যাকচুয়ালি একদমই আরবান সিনেমা। তারলো আরবান সিনেমা। সুভাষ ঘাই পরে একটা ইন্টারভিউ দেখেছিলাম অনেক পরে, সেখানে সে কর্পোরেটদেরকে দোষ দিচ্ছিল যে কর্পোরেট কালচার আসার পরে সিনেমা বানানো হয়। বাট তুমি দেখবে যে এই যে কর্পোরেট স্টাইলটা আনা, মানে যে এনআরআই ডায়াসপোরার জন্য ছবি করবো, এগুলো যেরকম ধর্মা ইয়াশরাজরাও করছিল, সুভাষ ঘাইও কিন্তু করছিল সেই সময়টা। দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ, এবং ইনিশিয়ালি সেটাই না মানে সাকসেসও পেয়েছিল, তারপরে ওটা তুমি দেখবে ইয়াদের, তুমি কথা বলে আমার এখন হঠাৎ মনে পড়লো, কোকা কোলার যা এন্ডোর্সমেন্ট ঢুকিয়েছিল ওতে, ও বাবা! ঋত্বিক রোশন, ওরে বাপ রে বাপ, ঋত্বিক রোশন কথায় কথায় বলছে কোকা কোলা। কোকা কোলা, তারপরে কি একটা ওয়েবসাইটের প্রমোশনও ছিল, ঠিক আছে, এই ওয়েবসাইটে কাজ করে মানে যা পেরেছে মানে মানে ফরেন অডিয়েন্সকে বেচতেই হয়। ইয়াদে পুরো জালি, কৃষ্ণা ফিষ্ণা তো তাও ইয়াদে পুরো জালি সিনেমা, ঠিক আছে? কৃষ্ণা তো তাও কনসেপ্ট ভালো ছিল। হ্যাঁ না সুভাষ ঘাই সত্যি মানে যে ডাউনফলটা হলো পোস্ট তাল, মানে অকল্পনীয়। না মানে এখন দেখো, তো লোকে মানে ব্যাপার হচ্ছে কি বলতো দেবজ্যোতি, এতদিন ধরে টানাটাও না, মানে একটা ডিরেক্টর ধরো শুরু করছে 76-78 শুরু করছে, কাজ and চালানো 2000 সাল, আমি তাল ধরে নিচ্ছি 99 সিনেমা, তো 76 থেকে 99, 23 বছর। 23 ইয়ার্স ধরে কিন্তু হি ইজ মেকিং মোস্টলি সাকসেসফুল ফিল্মস। তারপরে এবার তুমি কি করে এক্সপেক্ট করতে পারো যে তারপরেও সে চলবে? তারপরও তুমি যদি দেখো সুভাষ ঘাই, যেটা তুমিও বলছো মুক্তা আর্টস, যেটা সুভাষ ঘাইয়ের হ্যাঁ ব্যানার, স্ক্রিপ্টের সেন্স কিন্তু ছিল। ধরো একটা ইকবালের মতো সিনেমা, এটা কিন্তু সবাই হাত দেবে না। শ্রেয়াস না, তালপরে ইভেন এতরাজ, তুমি দেখো। লোক হাতই দেবে না, অত কন্ট্রোভার্সিয়াল একটা টপিক হ্যাঁ সেই সময়।
তো জানি না মানে কি হলো, কাঞ্চিটা নিয়ে আমার আশা ছিল অ্যাকচুয়ালিতে যে ইট ক্যান বি ওই একটা গান, ওই মিকা সিং এর একটা গান, ওটা ওই জোর করে কন্ট্রোভার্সি করার চেষ্টা করেছিল ওই চলিকে, ওই আমি জানি তুই শুনে ম্যা মুস্টান্ডা ম্যা হুগুন্ডা পার মুন্ডা হুমে সেক্সি, ওই গানটা শোনো মানে কাঁচি নিয়ে গিয়ে কাঁচিতে কিছু চক্রবর্তী ছিল। তো ওইটা মানে খুব আনফর্চুনেট, মানে রাজকুমার সান্তোষী তাও ঠিক আছে মানে একটা লেভেলে, মানে সুভাষ গায়েরটা মানে হঠাৎ করে স্লাইড ডাউন। রাজকুমার সন্তোষী সুভাষ গায়ের থেকে অনেক জুনিয়র, রাজকুমার সন্তোষী অনেকটাই জুনিয়র সুভাষ গায়ের থেকে। না তবে সুভাষ গাইয়ার কিন্তু মানে রেনটা লম্বা ছিল, মানে কালীচরণ থেকে তার অনেকটা লম্বা রেন, মানে ওই রকম যদি হয়ে থাকে ইয়াশ চোপড়ার হয়েছে, ইয়াশ চোপড়ার অনেক দিন ছিল ওটা, মানে 60s থেকে ধরো স্টার্ট করছে, 60s থেকে শুরু করছে আর টিল বীর জারা, মানে ধরে নাও প্রায় 2005 অব্দি, মানে অলমোস্ট 40 ইয়ার্স। তারপর একটা যাত্রাকে যান বানাচ্ছে, ওটা আমি বাদ দিচ্ছি, অনেক ওটা একটাই বানাচ্ছে, ওটা ভালো হয়নি, বাট 40 ইয়ার্স কিন্তু একদম মানে কোয়ালিটির, মানে তুমি দিল তো পাগল হ্যায় বা ইভেন আমাদের বীর জারা বলো বা ও কোন সিনেমা আমরা আগের দিন বলছিলাম লামে ওয়াজ সাচ আ হেড অফ ইটস টাইম ফিল্ম। হ্যাঁ, বা ধরো 80s এ মাশালের কথা বললাম আমরা, চাঁদনি বানাচ্ছে, তো ইয়াশ চোপড়ার একটা রেঞ্জ খুব বড় ছিল। বাকি তুমি দেখবে প্রত্যেকটা ডিরেক্টরই যারা সাকসেসফুল হয়েছে মোটামুটি 20-25 ইয়ার্সই, মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, যারা ধরে নাও মনমোহন দেসাই ওরকম 20 ইয়ার্স মতোই আমি বলবো। কমই হবে, মানে মনমোহন দেসাইয়ের ব্যাপারটা কি বলতো, ওর হিট ফিল্ম গুলো এত আইকনিক, কাইন্ড অফ রামেশ সিপি টিপির মতো, ওইগুলো এতটা আইকনিক মানে লোকে ওটা মনে রেখেছে। হ্যাঁ, বাট ওই এদের প্রত্যেকেরই তুমি দেখবে ইভেন ওই আমাদের প্রকাশ মেহরা ওই 10 বছর মতো, রমেশ সিপি তো ছেড়েই দাও, ওই রকমই 10 বছর মতো, আর মনমোহন দেসাইও তাই। তো এরকমই মোটামুটি আমি বলবো কম্পারেটিভলি সুভাষ গাই অনেক বেশি টেনেছে, হ্যাঁ। তো এখনকার ডিরেক্টররা রোহিত শেট্টি ক বছর টানতে পারলো, 2006 থেকে ধরছি 20 বছরও করতে পারলো না। রোহিতের প্রথম সিনেমা জামিন কিন্তু খুব খারাপ সিনেমা না। না, জামিন যদি আমি ধরি গোলমাল থেকে সাকসেস পেয়েছে, আমি আচ্ছা তুমি যদি 2003 থেকেও ধরো, লাস্ট ভালো ছবি বানিয়েছে মোটামুটি ছবি বানিয়েছে সূর্যবংশী, যেটা 21 সালে আসছে, তো 2003 থেকে 21 দেখো কত বছর হচ্ছে। তাও রোহিত শেট্টির সিনেমার মানে যে রোহিত শেট্টির যে বেস্ট সিনেমা গুলো সেগুলো সুভাষ গাইয়ের ধারে কাছেও আছে না, অবশ্যই না। এই পিক কমার্শিয়াল সিনেমা সুভাষ গাই, এই যে আমরা যাদের নাম নিলাম মনমোহন দেসাই, প্রকাশ মেহরা, রমেশ সিপ্পি, এদের লেভেলে বা ইয়াশ চোপড়া, এদের লেভেলে কোনোদিনই রোহিত শেট্টি ছিল না। আমি ইভেন ফারাহ খানও ছিল না, ফারাহ খানও এদের লেভেলের সিনেমা কোনোদিনই বানায়নি। ফারাহ খানের ট্রিটমেন্টটা কি বলতো, মানে এই যে মেটা ট্রিটমেন্ট, আমার ফারাহ খানের ট্রিটমেন্ট ভালো লাগে, মানে সেটা না আমার ফারাহ হেভিলি ইনফ্লুয়েন্সড হচ্ছে এই এদের থেকে, সুভাষ গায়ের থেকে, মনমোহন দেসাইয়ের থেকে, দেখবে হেভিলি ইনফ্লুয়েন্স, কিন্তু স্টিল ওদের লেভেলের নয়। ইভেন ওমশান্তিওম তো কাইন্ড অফ কার্সেরই একটা লুজ রিমেকই বলা। হ্যাঁ, লুজ রিমেক কার্সের। তো না সিরিয়াসলি মানে এসব আইকনিক ডাইরেক্টর দেখা যাক, সুভাষ গাই তো একদম বুড়ো হয়ে গেছে, আর কামব্যাক করার কোনো প্রশ্নই নেই, বয়স অনেক। রাজকুমার সান্তোষী দেখা যাক কামব্যাকটা হয় কিনা, কারণ রাজকুমার সান্তোষী অনেস্টলি আমরা ছোটবেলায় এতগুলো আইকনিক সিনেমা পেয়েছি, তারপরে কাইন্ড অফ কেরিয়ারটা একটু হয়ে গেল। এই যে পোস্ট 2000 কোন মাসালা ডিরেক্টরের নাম বলিউডে বলতে পারবে যে ভালো কিছু করেছে? সবচেয়ে কাছাকাছি রোহিত শেট্টি এসেছিল। হ্যাঁ, তাও রোহিত শেট্টি সেই লেভেলটা না, রোহিত শেট্টি ওই লেভেলই নয়। রোহিত শেট্টি তো তুমি দেখবে রোহিত শেট্টি তো প্রাইমারিলি অনেকগুলো কমেডি ফিল্মসই করেছে। এই মানে ধরো মানে রোহিত শেট্টির ছবিতে কি লাভ স্টোরি কিছু আইকনিক হয়েছে? চেন্নাই এক্সপ্রেসে তবু একটা ছোট সাবপ্লট হিসেবে আছে সেটা, তো কিন্তু একটা যে আইকনিক লাভ স্টোরি হবে, ওই লেভেলের গান হবে যেটা সুভাষ গায়ের ছবিতে থাকতো, বা স্পেকটাকেলটা ওই লেভেলের হবে, সেটা কোন ছবিতে করেছে? করেনি। তুমি দেখো সুভাষ গাইয়ের কৃষ্ণা বা ইউরাজ যত জালি সিনেমা, যদিও কৃষ্ণা অতটা জালি সিনেমাও না, ওটা ভালো গল্প ছিল, ইউরাজ জালি সিনেমা, গানগুলো কিন্তু এখনো ভালো। হ্যাঁ, সেটাই তো বলছি। বা তুমি দেখবে যেভাবে জিনিসটাকে শুট করা, যে একটা যে ফ্রেমিং যে সেন্স,
এটা কোথায় মানে আমি আর কোনো কমার্শিয়াল সিনেমার মানে এখন পোস্ট 2000s এ আর এখন তো রিসেন্টলি দেখি না, এখন তো সেটা এখন পুরোটাই প্লাস্টিক হয়ে গেছে। তুমি তালে দেখবে প্রথম একটা গান আছে না, ঐশ্বরিয়া রায় ওর বোনেদের সাথে নাচে, প্রথম যে গানটা আছে ঐশ্বরিয়া যেখানে আমি এটা সবাইকে বলি, লোকে বলে না ওই বিবেক ওবেরয় আর ঐশ্বরিয়া রায়ের যে সিনেমাটা আছে, আমার এক্ষুনি নাম মনে আসছে না, ঐশ্বরিয়া কিউ মোগেন। রায় লুক দ্য বেস্ট ইন তাল। এবং এটা এটা ইভেন মাহিমা চৌধুরী তালে মানে পরদেশিতেও তাই। শিব মানে সুভাষ ঘাই এত সুন্দর করে হিরোইনদের প্রেজেন্ট করে, এত ক্লাসি, খুব সুন্দর, দারুণ দারুণ। ইয়াশ চোপড়াও নিজের হিরোইনদেরকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে ইয়াশ পারে। চোপড়া তো আরো বেটার আমি বলবো, চাঁদনিতে শ্রীদেবী আইকনিক, আইকনিক। চাঁদনিতে শ্রীদেবী ইজ লাইক আ মানে গোড টিয়ার, দারুণ দারুণ। এইসব আর হবে না ওর। আমরা এখন হচ্ছে ইয়ে ফিয়ে যেসব আসছে ওই বলো কি ইয়ে জাওয়ানি হে দিওয়ানি না কি আসছে দারুণ দাওয়ানের, এই হচ্ছে সিনেমা, ঠিক আছে? না না, আমি বলছি ডেভিড ধাবানেরও না, মানে ডেভিড ধাবানেরও বয়স হয়ে গেছে, ডেভিড ধাবানেরও মোজোটা চলে গেছে। আরে চলো ডেভিড মানে ধাওয়ান নিয়ে একটু কথা বলেই নি। কারণ ডেভিড ধাওয়ান কিন্তু আমার চার্জ ডেভিড শেষ ধাওয়ানের হয়ে কিন্তু গেছে। একটা রেঞ্জ ছিল। হ্যাঁ, ডেভিড হ্যাঁ? ধাবানের প্রায় একটা 15 বছর আনবিটেবল রেঞ্জ ছিল, 15 তুমি বছর দেখো মতো। আঁখে, আঁখে ভালো সিনেমা, আঁখে ভালো সিনেমা, মোটামুটি পার্টনার অব্দিও যদি আমি ধরি তাও কিন্তু 15-16 বছর। এক মানে 15-16 বছর মতো ছিল। হ্যাঁ, ডেভিড ধাবানকে নিয়ে আমরা একটা অন্য ভিডিও বানাবো। আমি আজকে 3% চার্জ হয়ে গেছে, ফোনটা অফ হয়ে যাবে এরপরে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, ঠিক আছে চলো। আজকে এখানেই তো শেষ এইগুলো করি। আমাদের দুজনের ইয়ে পডকাস্ট, দুজন আইকনিক ডাইরেক্টর যারা স্যাডলি আর মানে এখন ভালো সিনেমা বানাচ্ছে। সুভাষ ঘাইয়ের আর কামব্যাক হবেও না, বয়স অনেক হয়ে গেছে। রাজকুমার হ্যাঁ। সন্তোষীর একটা কামব্যাক হতে পারে, যদি হয়ে যায় তাহলে তো ব্যাপক হবে। হি হ্যাজ মেড সো মেনি গুড ফিল্মস, এবং এখনো একটা হাওয়া দেখে চলো এটা বানাচ্ছি, এটা তাহলে হিট হয়ে যাবে, সেটা না করে তিনি একটা নিজের ভিশনে বানাচ্ছেন, তো সেটা রেসপেক্ট করার মতো। তো দেখা যাক। তো এই ছিল আমার ভিডিও। আমি হয়তো এটাকে দুটো পার্টেই আনতে হবে, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। আমার চ্যানেল মুভি অফ দেবজ্যোতি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। অরিত্র চ্যানেল, অরিত্র স্ক্যান তো সবাই চেনে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টাটা। হ্যাঁ, 2% হয়ে গেছে।